শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের আজকের পরিণতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে পড়ব সেটি হলো পরিণতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। অর্থাৎ আমরা আজকে ক্লাসের মধ্য দিয়ে সিলেবাস অনুযায়ী দ্বিতীয় পত্রে পড়া শুরু করছি। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আমরা আজকে পড়ব। এই অধ্যায়টি একটু বড় হবে, যার জন্য আমরা বেশ কয়েকটি ক্লাস দিয়ে অধ্যায়টি শেষ করব। ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ও ভারত বিভাগ। আমরা আজকে যে অংশটুকু পড়ব সেটি হলো বাংলাদেশের অতীত পরিচয়, ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন, পলাশির যুদ্ধ, বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব প্রতিষ্ঠা। এই টপিকসগুলোর উপর ভিত্তি করে আমরা আজকে ক্লাসগুলো সাজিয়েছি। তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমরা প্রথমে বেশ কয়েকটি ছবি দেখে নেব। অর্থাৎ এই ছবিগুলো হলো আমাদের বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের বাংলায় যারা পূর্বাপর দিনে যারা শাসন করেছে, শাসন ক্ষমতায় ছিল, তাদের সম্পর্কে আমরা বেশ কিছু ছবি এখানে দিয়েছি। তোমরা এদের প্রত্যেকে চেনো, এরা বাংলার বিভিন্ন স্মরণীয় বরণীয় ব্যক্তিত্ব। এখানে ইংরেজ আমলেও বেশ কয়েকটি ছবি দিয়েছি, অর্থাৎ যখন ইংরেজরা দেশে শাসন করছিল। আজকের ক্লাসে শিখন ফলগুলো হলো বাংলাদেশের অতীত পরিচয় আমরা বলতে পারবো, ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন বলতে পারবো, পলাশির যুদ্ধে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব প্রতিষ্ঠা সম্পর্কে বলবো। শিখন ফলের আলোকে যে প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারবো, বাংলাদেশের অতীত পরিচয়, ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের কারণ, পলাশির যুদ্ধে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব প্রতিষ্ঠা কীভাবে হলো, এই বিষয়গুলো সম্পর্কে আমরা উত্তর দিতে পারবো। প্রথমে আমরা চলে আসি আমাদের প্রথম টপিকস, বাংলাদেশের অতীত পরিচয়। অর্থাৎ আমাদের এই বাংলা অঞ্চলের ইতিহাস সম্পর্কে আমরা এখন পড়ব। প্রথমেই বলি যে আমরা যে অঞ্চলে এখন বসবাস করি স্বাধীন বাংলাদেশ, কিন্তু এই বাংলাদেশ এটা কিন্তু আগেরকার দিনে বা অতীতে এই বাংলাদেশ নামটি এভাবে ছিল না। আমরা পরিচিত ছিলাম বাঙালি জাতি নামে। বাঙালি জাতি ও বাংলাদেশের ইতিহাস বৈচিত্র্যময়। এই ইতিহাস অন্যায়, শোষণ, বঞ্চনা ও পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। এই ইতিহাস বাঙালির হাসি, কান্না ও দুঃখ বেদনার ইতিহাস। বাংলাদেশের মানুষ স্বাধীনতার পূজারী, অর্থাৎ বাংলাদেশের মানুষ সবসময় স্বাধীনতা আশা করত, কামনা করত। স্বাধীনতার জন্য তাদেরকে দিতে হয়েছে অনেক রক্ত, সহ্য করতে হয়েছে জুলুম, নির্যাতন। প্রাচীন যুগে বাঙালি বা বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্র বা জনপদ ছিল না। প্রাচীন বাংলাদেশের বিভিন্ন অংশে তখন রাঢ়, গৌড়, বরেন্দ্র, লক্ষণাবতী, পুণ্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, হরিকেন প্রভৃতি বিভিন্ন নামের জনপদ বা রাষ্ট্র গড়ে উঠেছিল। এর মধ্যে ছিল বঙ্গ নামে একটি অতি প্রাচীন জনপদ। তাহলে যতগুলো জনপদ বা রাষ্ট্র গড়ে উঠেছিল, এটাকে আমরা জনপদই বলবো। রাষ্ট্র বলাটা ছোট ছোট রাষ্ট্র বলা যেতে পারে, কিন্তু জনপদ নামে এটি সমাধিক পরিচিত। তাহলে যতগুলো জনপদ গড়ে উঠেছিল তার মধ্যে বঙ্গ নামটি হলো একটি সুপরিচিত বা একটি প্রাচীন জনপদ। পণ্ডিত ও গবেষকদের মতে বঙ্গ থেকে বাংলা নামের উৎপত্তি হয়েছে। সম্রাট আকবরের নবরত্ন সভার অমূল্য রত্ন ও প্রখ্যাত ঐতিহাসিক আবুল ফজলের মতে বাংলার প্রাচীন নাম ছিল বঙ্গ। প্রাচীনকালে নদীমাতৃক বঙ্গদেশের রাজারা 10 গজ উঁচু চওড়া প্রকাণ্ড আল বা বাঁধ তৈরি করতেন। বঙ্গ শব্দের সাথে এই আল শব্দ যুক্ত হয়ে এদেশের নাম হয়েছে বাঙ্গালা এবং এই জাতির নাম হয়েছে বাঙাল। তাহলে বঙ্গ শব্দটা কিংবা বাঙাল শব্দটা কোথা থেকে আসলো এবং এটি কিভাবে বিবর্তন হলো, আমরা কিন্তু একটা তথ্যচিত্র পেয়ে গেলাম। এখন আমরা চলে যাব পরবর্তী সময়। 1203 সাল দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের একজন ক্ষুদ্র সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এক অতর্কিত আক্রমণে সেন বংশের রাজা লক্ষণ সেনকে পরাজিত করে রাজধানী নদিয়া দখল করেন। এরপর ধীরে ধীরে বাংলাদেশ দিল্লির সুলতানদের অধীনে
বাংলাদেশ কথাটা এখানে না বলে আমরা বঙ্গ অঞ্চল বা বাংলা অঞ্চলে বলি। এই বাংলা অঞ্চল দিল্লি সুলতানদের অধীনে একটি সুবা বা প্রদেশে পরিণত হয়। তবে পরবর্তীতে দিল্লি সুলতানদের অযোগ্যতা এবং দিল্লির সাম্রাজ্যের বিশৃঙ্খলতার সুযোগে 1338 থেকে 40 সালে ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেন। তার শাসনামলে 1345 সালে বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন। ইবনে বতুতার মতে সেই সময় দেশে 7 টাকায় 8.75 মণ চাল এবং 3.5 টাকায় 14 সের ঘি পাওয়া যেত। এই সময় বাংলাদেশের দ্রব্য সামগ্রীর প্রাচুর্যের ফলে জনজীবনে আর্থিক সচ্ছলতা এবং সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করছিল। হজরত শাহজালাল রহমতুল্লাহ এই সময় সিলেটে ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেছিলেন। 1352 সালে লক্ষ্মণাবতী এবং পান্ডুয়ার স্বাধীন শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ সোনারগাঁ এবং পরে সমগ্র বাংলাদেশ দখল করে শাহ-ই বাঙ্গাল উপাধি ধারণ করেন। ইলিয়াস শাহী বংশ 1487 সাল পর্যন্ত স্বাধীনভাবে বাংলাদেশ শাসন করেছিল। এই বংশের শাসনামলে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত ছিল এবং এই সময়ে বাংলা ভাষার উন্নতি সাধিত হয়। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ হোসেন শাহী বংশের এবং বাংলার মুসলিম শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। এরপর মুঘল সম্রাট আকবর, আফগান বঙ্গীয় সুলতান দাউদ খান কররানী, বারোভূঁইয়া মুঘল সুবেদার ইসলাম খান, মুঘল জাহাঙ্গীর, মুর্শিদ কুলি খান, নবাব আলীবর্দী খান ও পরে 1756 সালে বাংলা বিহার উড়িষ্যার সুবাদার তথা নবাব মনোনীত করেন তার দৌহিত্র সিরাজউদ্দৌলা। এখন আমরা পরবর্তী টপিক্সটা পড়ব। আমরা আগের টপিক্সে বাংলা শব্দটির উৎপত্তির ইতিহাস সম্পর্কে জানলাম, বাংলার প্রাচীন যারা শাসন করত তাদের সম্পর্কে জানলাম। এখন আমরা চলে যাব ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের কারণ, বা তারা কত সালে আগমন করলো, কোন উদ্দেশ্য নিয়ে আগমন করলো, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রাচ্যের বিভিন্ন দেশে বিশেষ করে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার জন্য ইংরেজগণ 1600 সালে 218 জন সদস্য নিয়ে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বণিক সংঘ গঠন করে। উক্ত সালের 31 ডিসেম্বর এই বণিক সংঘটি গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং টু দি ইস্ট ইন্ডিয়া নামে রানী এলিজাবেথের নিকট থেকে ব্যবসায়ী সনদ লাভ করে। মুঘল সম্রাট জাহাঙ্গীর 1613 সালে এক ফরমানের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি প্রদান করেন। বাংলার সুবেদার শাহজাদা সুজা ইংরেজ চিকিৎসক জিব্রাইল ব্রাউটনের চিকিৎসায় সন্তুষ্ট হয়ে মাত্র 3000 টাকা করের বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন। 1690 সালে সম্পাদিত একটি সন্ধি চুক্তি মোতাবেক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র ভারতবর্ষে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার ফিরে পায়। এই সন্ধির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জব চার্নকের নেতৃত্বে 1690 সালের 24 আগস্ট সুলতানটিতে বাণিজ্য কুঠি স্থাপন করে। বাংলা সুবেদার শাহজাদা আজিমউদ্দিনের শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1696 থেকে 98 সালে সুলতানটি কলিকাতা, গোবিন্দপুর এই 3টি গ্রামের জমিদার সনদ লাভ করে। জব চার্নকের প্রচেষ্টায় এখানে কলিকাতা বন্দর ও শহরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং অতি দ্রুত তা সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়। 1698 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলিকাতায় ফোর্ট উইলিয়ামের দুর্গ স্থাপন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিকিৎসক সার্জেন্ট উইলিয়াম হ্যামিল্টন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দিল্লির সম্রাট ফররুখশিয়ারকে সুস্থ করে তুললে 1717 সালে সম্রাট এক ফরমান জারি করে সমগ্র ভারতবর্ষে বিনা শুল্কে বাণিজ্য করা সহ অনেক সুযোগ সুবিধা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করেন। চতুর ইংরেজরা এই ফরমান বলে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করে কলকাতার দুর্ভেদ্য দুর্গ তৈরি করেন এবং বাংলা শাসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠেন। নবাব আলীবর্দী খানের শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়েকবার অবাধ্যতা প্রকাশ করেন। আমাদের 3 নম্বর টপিক ছিল পলাশী যুদ্ধ, বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব প্রতিষ্ঠা। সিরাজউদ্দৌলা 1756 সালে 10 এপ্রিল বাংলা, বিহার, উড়িষ্যার মসনদে আহরণ করেন। প্রচলিত প্রথা অনুযায়ী অন্যান্য ইউরোপীয় বণিকরা সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণ উপলক্ষে উপহার উপঢৌকন প্রদান সহ তাকে অভিনন্দন জ্ঞাপন করলেও ইংরেজরা তা করেননি। এছাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষ্ণবল্লভ সহ নবাবের অবাধ্য কর্মচারীদেরকে আশ্রয় প্রদান করে
নবাবের সঙ্গে প্রত্যক্ষ বিরোধিতা শুরু করেন। এসব অন্যায় কাজ বন্ধ করার জন্য নবাব সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর ড্রেককে নির্দেশ প্রদান করলে তিনি তা উপেক্ষা করেন। এ সময় ইংরেজরা নবাবের আদেশ অমান্য করে কলিকাতায় দুর্গ নির্মাণ শুরু করে। অবাধ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শাস্তিদানের উদ্দেশ্যে নবাব 1756 সালের 4 জুন কাশীকুঠি অধিকার কলকাতা অভিমুখে অগ্রসর হন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ড্রেক তার পরিষদের সদস্য ও অন্যান্য ইংরেজদেরকে নিয়ে জাহাজে আশ্রয় গ্রহণ করেন। নবাব সিরাজউদ্দৌলা বীর দর্পে 1756 সালের 20 জুন কলকাতা দখল করেন। নবাব তার অন্যতম সেনাধ্যক্ষ মানিকচাঁদের উপর কলকাতার শাসনভার অর্পণ করে মুর্শিদাবাদে প্রত্যাবর্তন করেন। এরপর শুরু হয় নবাবের বিরুদ্ধে তার আমত্তবর্গে ঘৃণ্য ষড়যন্ত্র। উমিচাঁদের উদ্যোগে মীর জাফর আলী খান, রাজা রায়দুল্লভ, রাজা রাজবল্লভ, মহারাজা কৃষ্ণপদ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট ওয়াটসন প্রমুখ জগৎ শেঠের বাসভবনে এক গোপন বৈঠকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহযোগিতায় নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার এবং মীর জাফরকে নবাবী মসনদে বসানোর সিদ্ধান্ত গ্রহণ করে। নবাব সিরাজউদ্দৌলা এই গোপন ষড়যন্ত্র চুক্তির কথা জানতে পেরে মীর জাফর আলী খানকে প্রধান সেনাপতি ও বকশির পদ থেকে অপসারিত করে আব্দুল হাদি খানকে এই পদে নিয়োগ করেন। বিচক্ষণ নবাব ভক্ত দেশপ্রেমিক সভাসদ ও সেনানায়কদের নিষেধ সত্ত্বেও জগৎ শেঠ প্রমুখের পরামর্শে এবং মীর জাফর আলী খান কর্তৃক পবিত্র কোরআন শরীফ স্পর্শ করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রতিশ্রুতি দিলে নবাব পুনরায় মীর জাফর আলী খানকে সেনাধ্যক্ষ ও বকশি পদে নিয়োগ করেন। রবার্ট ক্লাইভ তার সেনাবাহিনী সহ মুর্শিদাবাদ আক্রমণে অগ্রসর হলে বিশ্বাসঘাতক ও সেনাধ্যক্ষ মীর জাফরের গোপন আদেশের ফলে হুগলি ও কাটোয়ার ফৌজদাররা বাধা প্রদান করেনি। নবাব সিরাজউদ্দৌলা ক্লাইভকে বাধাদানের উদ্দেশ্যে পলাশী প্রান্তে উপস্থিত হন। 1757 সালের 23 জুন পলাশী যুদ্ধ শুরু হলে মোহনলাল মীর মদন সিনফ্রের আক্রমণে পলাশীর সৈন্যরা পিছু উঠতে বাধ্য হয়। এক পর্যায়ে নবাবের পতন, মীর জাফরের ক্ষমতা গ্রহণ, অবশেষে তাঁরও পতন এবং ইংরেজদের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন একটি বিদেশি বেনিয়া কোম্পানি অতি দ্রুত এদেশে শাসক শ্রেণীতে পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক। তোমরা বিষয়গুলো বাসায় নিজেরা পড়বে এবং উত্তরগুলো মিলিয়ে নেবে। আমাদের পরবর্তী টপিকসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব, অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের অন্য টপিকস নিয়ে হাজির হব পরবর্তী ক্লাসে। তোমাদের সকলকে ধন্যবাদ, ভালো থেকো সবাই।